আসসালামু আলাইকুম। নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। আগামী জাতীয় নির্বাচনে ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার পুলিশ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল করতে না পারে, সেজন্য পুলিশ বাহিনীকে সতর্ক থাকারও তাগিদ দেন ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। পুলিশ সপ্তাহ ২০২৫ উদ্বোধন করতে মঙ্গলবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে আসেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সচিব ছাড়াও পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় তাকে স্বাগত জানান। জনবল, লজিস্টিক্স এবং বাজেট স্বল্পতা নিয়ে পুলিশ বাহিনী যেভাবে জনগণের সেবা দিয়ে যাচ্ছে, সেজন্য সকল পুলিশ সদস্যকে ধন্যবাদ দেন প্রধান উপদেষ্টা। আহ্বান জানান, গত ১৬ বছরে পুলিশের সাথে জনগণের যে দূরত্ব তৈরি হয়েছে তা দূর করার জন্য। পুলিশ বাহিনীর সামনে নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ রয়েছে। অপ্রতুল জনবল, লজিস্টিক্স, অপর্যাপ্ত বাজেট ইত্যাদি। কিন্তু আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিগত ১৬ বছরে পুলিশ জনগণের মধ্যে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, সেই দূরত্ব কমিয়ে আনা। একটি দেশ কতটা সভ্য তা সেই দেশের পুলিশ ও জনগণের সম্পর্কের উপর নির্ভর করে উল্লেখ করে ডক্টর ইউনূস বলেন, পুলিশ যেন পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রয়োজন। নির্বাচন যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণ উপায়ে অনুষ্ঠিত হয়, সেজন্য পুলিশ সদস্যদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচনে সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রতি সমান আচরণ ও ভোটাররা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেই পরিবেশ নিশ্চিত করা আপনাদের এবং আমাদের সর্বোচ্চ দায়িত্ব। বিগত স্বৈরাচারী সরকারের অন্যায় আদেশ পালনের মাশুল পুলিশ বাহিনীকে দিতে হয়েছে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। সেগুলো পেছনে ফেলে জনগণ, বিশেষ করে নারী ও শিশুর প্রতি সর্বোচ্চ সংবেদনশীল হওয়ার তাগিদও দেন তিনি। আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, পরাজিত শক্তি যেন কোনোভাবেই দেশকে অস্থিতিশীল না করতে পারে। আমরা একটা যুদ্ধ অবস্থায় আছি। অশুভ চক্র আমাদের স্বপ্নকে, আমাদের ঐক্যকে ভেঙে দিতে সব শক্তি নিয়ে চেষ্টা করছে এবং চেষ্টা আরো কঠোরতর করবে। বৈষম্যহীন, উন্নত, সমৃদ্ধ নতুন বাংলাদেশ গড়ার যে সুযোগ এসেছে তা হেলায় না হারানোরও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। আমরা দ্বিতীয় নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। ঢাকায় আজারবাইজানের দূতাবাস খোলা এবং ঢাকা ও বাকুর মধ্যে সরাসরি ফ্লাইট চালু করতে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের উপপররাষ্ট্রমন্ত্রী এলনুর মামাদভ সাক্ষাতে অধ্যাপক ইউনূস এ আহ্বান জানান। সেই সাথে আজারবাইজানের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি কর্মসূচি বাড়ানোর লক্ষ্যে কানেক্টিভিটি বাড়ানোর ব্যাপারে সম্মতি জানান প্রধান উপদেষ্টা। আলোচনার সময় ডক্টর ইউনূস আজারবাইজানি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানান। এ সময় দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের দেশ বাংলাদেশের সঙ্গে কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চায়, কারণ ২ বছর পর ঢাকা বাকু কূটনৈতিক সম্পর্কের ২৫ বছর পূর্তি হবে। রাখাইন রাজ্যে ত্রাণ পৌঁছানোর জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জাতিসংঘ কিংবা অন্য কোনো সংস্থার সঙ্গে অন্তর্বর্তী সরকারের কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। মঙ্গলবার একটি সংবাদ মাধ্যমকে তিনি একথা জানান। মানবিক করিডোরের সাথে একটি বড় শক্তির সংশ্লিষ্টতা নিয়ে যা বলা হচ্ছে তা সম্পূর্ণ ভিত্তিহীন এবং কল্পিত অপপ্রচার বলে মন্তব্য করেন তিনি। রাখাইন রাজ্যে মানবিক সংকট অব্যাহত থাকলে তা বাংলাদেশের নতুন করে বাস্তুচ্যুত মানুষের ঢল নামার কারণ হতে পারে বলেও উদ্বেগ প্রকাশ করেন প্রেস সচিব। জানান, বর্তমান পরিস্থিতিতে রাখাইনে সহায়তা পৌঁছানোর একমাত্র কার্যকর রুট হচ্ছে বাংলাদেশ। এ পথে ত্রাণ পৌঁছতে যৌক্তিক সহায়তা দিতে নীতিগতভাবে সম্মত বাংলাদেশ, তবে রাখাইনে মানবিক সহায়তা পাঠানোর বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
প্রবাসীদের ভোটাধিকার নিয়ে 15 মের মধ্যে রাজনৈতিক দলগুলোকে মতামত জানানোর আহ্বান জানিয়েছেন নির্বাচন কমিশন। আর সীমিত পরিসরে হলেও প্রবাসী ভোটারদের ভোটের আওতায় আনতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। মঙ্গলবার নির্বাচন ভবনে অডিটোরিয়ামে প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন বিষয়ক সেমিনারে এসব কথা বলেন তিনি। রিপোর্টে আরও জানাচ্ছেন ফাহাদ মোহাম্মদ। নির্বাচন কমিশন আয়োজিত প্রবাসী ভোটিং সিস্টেম উন্নয়ন শীর্ষক সেমিনারে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে যোগ দেন সিইসি সহ নির্বাচন কমিশনাররা। সেমিনারে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক সহ বিশিষ্টজনেরা। এ সময় সিইসি বলেন, প্রবাসীদের ভোট নিশ্চিত করা কমিশনের জাতির কাছে ওয়াদা। দেশ বিদেশ থেকে আমাদের এক্সপার্টরা যখন আমার সাথে দেখা করেন বা কোনো কল করেন, ওনারা সবসময় একটা দাবি জানান যে আমাদের একটা ভোটের ব্যবস্থা করেন। পৃথিবীর বিভিন্ন দেশে এটা আমারও কান্ট্রি ভোটিং আছে, অনেক দেশে আবার শুরু করে দেখা রোল ব্যাক পারে নাই নানা রকম সমস্যা। ইভেন আমাদের পাশের দেশ ইন্ডিয়া এখনো ইউনিভার্সিটি চালু করতে পারে নাই। অনেক দেশ চালু করেছে, অনেক দেশ চালু করতে পারে নাই, বাট আমরা চালু করতে চাই অ্যাটলিস্ট সীমিত পরিসরে। আমরা চাই যে নেক্সট ইলেকশনে শুরুটা অন্তত হোক। রাজনৈতিক নেতারা বলেন, প্রবাসীদের ভোটিং পদ্ধতির সুযোগ যেন প্রকৃত প্রবাসীরাই পায় তা নিশ্চিত করতে হবে। এই প্রক্রিয়াটা যাতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের কর্মী এবং নেতাদের রিহ্যাবিলিটেশনের প্রজেক্ট হিসেবে কাজ না করে যারা প্রবাসীরা আছেন তারা সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। এক্ষেত্রে জন্য পাইলট করে অল্প কিছু মানুষের ক্ষেত্রে ভোটাধিকারের সুযোগ দেয়া, অন্য মানুষকে ভোটাধিকার প্রয়োগ করার ওই সুবিধা থেকে বাইরে রাখা, এটা যেন না হয়। প্রবাসীদের জন্য প্রস্তাবিত 3টি ভোটিং পদ্ধতির মধ্যে কেউ কেউ প্রক্সি ভোটিংকে সমর্থন করেন, কারো মত রয়েছে অনলাইনের দিকে। আমার কাছে মনে হয়েছে যে তারা প্রক্সি সিস্টেমটা অ্যাপ্লাই করতে চায়, এবং আমাদের কাছেও মনে হয়েছে যে এই সিস্টেমটাই এই মুহূর্তে কার্যকরী। এই সিস্টেমটা যদি অ্যাপ্লাই করা যায় তাহলে মোটামুটি রিলায়েবিলিটি থাকবে। আমরা অনলাইনটাকে রিকমেন্ড করেছি এই শর্তে, এটা পাইলটিং, আর অন্য দুইটা পরীক্ষা নিরীক্ষা করে আমরা মতামত দিব বলে। টেকনিক্যাল যেটা একদম সাউন্ড একটা মেশিন, এইমাত্র আপনি শুরু করলেন, এটার মধ্যে ইরোধ থাকতে পারে। তো আমরা বলেছি যে সমস্যা থাকতে পারে, কিন্তু প্রবাসীদের এই ভোটের অধিকারটা এটা চালু করে দেওয়া দরকার। সবচেয়ে আধুনিক, সাশ্রয়ী, সহজলভ্য পদ্ধতি বাস্তবায়ন করে প্রবাসীদের ভোট দেওয়ার সুযোগ দিতে দাবি জানানো হয়। যেই প্রস্তাবটা সবচেয়ে কার্যকর হবে, গ্রহণযোগ্য হবে, আধুনিক হবে, বাস্তবায়নযোগ্য হবে এবং সবচেয়ে সাশ্রয়ী হবে। কারণ আমরা খুব অর্থবান জাতি না, আমাদের মানুষের কল্যাণের জন্য অনেক কিছু করা আমাদের বাকি। কারণ এক্স যাকে নমিনেশন দিল ওয়াইকে, ওয়াই তার এক্সের পছন্দ মোতাবেক ভোট নাও দিতে পারে। সেই ক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়, এটার মীমাংসা কিভাবে হবে, এটার একটা পদ্ধতি আমাদের আবিষ্কার করতে হবে। আমরা এটাকে টোটাল বাদ দিতেও বলি নাই, গ্রহণ করতেও বলি নাই, এর ব্যাপারে ডিসকাশন করে আমরা আমাদের মতামত দিব। দলীয় ফোরামে আলোচনা করে প্রবাসীদের ভোটাধিকার বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান রাজনৈতিক নেতারা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিস্ট শেখ হাসিনা আর কখনো বাংলাদেশের রাজনীতি করতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সাধারণ জনগণের ওপর অনেক অত্যাচার চালিয়েছে শেখ হাসিনা, এই অত্যাচারকে মানুষ কখনো গ্রহণ করবে না। মঙ্গলবার ঠাকুরগাঁও সদরের চিলারং ইউনিয়নের মোলানি উচ্চ বিদ্যালয় মাঠে গণসংযোগকালে তিনি একথা বলেন। ধানের শীষে ভোট চেয়ে বিএনপির মহাসচিব বলেন, প্রতিহিংসা নয়, সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপির। দলের ভাবমূর্তি যাতে নষ্ট না হয় সে ব্যাপারে দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদেরকে কিছু করতে হবে না, ওর ব্যবস্থা মানুষ নিয়ে দিবে, ঠিক কিনা? সাধারণ মানুষ তার ব্যবস্থা নিবে, তাই না? যে অত্যাচার নির্যাতন চালিয়েছে এটা তারাই নিবে, তাকে কোনোদিন দেশে আসে রাজনীতি করতে হবে। আর করতে চায় মানুষ তাকে এখন গ্রহণ করবে না। আবার আমরা যদি সরকার গঠন করতে পারি, ধানের শীষকে দিয়ে আনতে পারি, তাহলে আবার আমরা আপনাদের যেন কল্যাণ হয়, ভালো হয়, সেই কাজগুলি আমরা করবো। বিএনপির আবেদনের প্রেক্ষিতে দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে ফেরার প্রস্তুতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে এ বছরের গত 7 জানুয়ারি লন্ডনে পৌঁছান বেগম খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে চিকিৎসা দেওয়ার পর অনেকটা সুস্থ হওয়ার পর থেকে পুত্র তারেক রহমানের বাসায় অবস্থান করে চিকিৎসা নিচ্ছেন তিনি। এখন তিনি সুস্থ আছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। বিএনপি নেতারা জানান তিনি শিগগিরই দেশে ফিরবেন। এলজিইডির 1900 কোটি টাকার বাংলাদেশ সাস্টেইনেবল রিকভারি ইমার্জেন্সি অ্যান্ড রেসপন্স বা স্ট্রং প্রকল্পে যন্ত্রাংশ কেনাকাটায় অস্বাভাবিক দাম নির্ধারণের প্রমাণ পেয়েছে দুদক। 4টি ল্যাপটপ কিনতে 11 লাখ টাকা, প্রতিটি মোটরসাইকেল 2.5 লাখ টাকা সহ প্রতিটি যন্ত্রাংশ কেনাকাটায় বেশি দাম ধরা হয় প্রাথমিক প্রকল্পে। মঙ্গলবার ঢাকায় স্থানীয় সরকার অধিদপ্তরের প্রধান কার্যালয় সহ সারা দেশে 36টি জেলা উপজেলা কার্যালয়ে অভিযান চালিয়ে এমন সব অসঙ্গতি খুঁজে পেয়েছে দুদক। ইফতেখার রেজার রিপোর্ট। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযান চালায় দুদকের এনফোর্সমেন্ট টিম। 2024 সালের বন্যা পরবর্তী পরিস্থিতি মোকাবেলায় চট্টগ্রাম বিভাগের 6 জেলা ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ার জন্য বরাদ্দকৃত 1909 কোটি টাকার এই প্রকল্প বাস্তবায়নের আগেই এর নানা খাতে অস্বাভাবিক ব্যয়ের তথ্য হাতে পায় দুদক। এদিকে দুদকের অভিযানের সংবাদ সংগ্রহে গণমাধ্যম কর্মীদের কার্যালয়ে প্রবেশে বাধা দিয়েছেন এলজিইডির কর্মকর্তারা। এলজিইডিকে আমরা রিকোয়েস্ট করেছি যে ওনারা আগে অ্যালাউ করেন। প্রথমে বলতেছে নিচে অনেক মানুষ, 5 জন সাংবাদিক প্লাস 5 জন ক্যামেরাম্যান, টোটাল 10 জন। তখন 10 জনকে আসার কথা বলার পরে আমাকে ফোন করে বলা হলো যে আসবেন, আমরা সবাই আসবেন, নইলে কেউ আসবেন না। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক পাপন কুমার সাহা জানান, প্রকল্পটির বিভিন্ন খাতে অস্বাভাবিক ব্যয়ের প্রমাণ মিলেছে। তিনি জানান, এই প্রকল্পের জন্য নির্ধারিত স্ট্রিট সোলার লাইটের প্রতি ইউনিট মূল্য ধরা হয়েছে 72,000 টাকা। পূর্ণাঙ্গ ডিপিপি প্রস্তাব পুরোটা চেক করার সময় পাইনি, আমরা এগুলো যাচাই বাছাই করে দেখব। তবে আপাত দৃষ্টিতে আমাদের কাছে ল্যাপটপের দামটা একটু অস্বাভাবিক মনে হয়েছে। ল্যাপটপ কম্পিউটার 4টা ল্যাপটপের দাম 11 লাখ টাকা ধরা হয়েছে। শিক্ষা উপকরণ এবং দক্ষতা বৃদ্ধি প্রশিক্ষণ ক্ষেত্রে বিভিন্ন ব্যয়ের কথা বলা হয়েছে এবং ব্যয়ের যে পরিমাণ দেখানো হয়েছে তা আমাদের স্বাভাবিকভাবে একটু বেশি মনে হয়েছে। আরও সততা জানার চেষ্টা করব যে এগুলার বাস্তব মূল্য কেমন হতে পারে এবং এটা আমাদের যে চূড়ান্ত ডিপিপি এটার সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা। এইটা আমার পক্ষে বলা সম্ভব না, কারণ এটা প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমাদের প্রধান প্রকৌশলী বলতে পারবেন। যেখানে অনিয়ম পাওয়া গেছে সাথে সাথে ব্যবস্থা নিচ্ছেন। এখানে ওনারা কমিশনাররা আছেন, ওনারাও জানেন যে যেখানে যদি কোনো হয় সাথে সাথে সাসপেন্ড হচ্ছে। এদিকে চট্টগ্রাম সহ দেশের আরও 35টি স্থানে অভিযান চালায় দুদকের বিভিন্ন টিম। এ সময় দুদকের দলটির কাছে ধরা পড়ে প্রকল্পের কাজ যথাযথ সম্পন্ন না করে বিধি বহির্ভূতভাবে অগ্রিম বিল তুলে নেওয়া হচ্ছে। এছাড়া এলজিইডির তত্ত্বাবধানে বিভিন্ন রাস্তা ও ব্রিজ কালভার্ট নির্মাণে নিম্নমানের কাজ করায় অল্পদিনে ধসে পড়ার অভিযোগ আসছে। চলমান প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি। আপাতত অফিসের ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নেব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা। মাঠ পর্যায়ে সরজমিনে তদন্ত করার পর প্রকল্পে দুর্নীতি হয়েছে কিনা তা উঠে আসবে উল্লেখ করে সংশ্লিষ্ট নথিপত্র সংগ্রহ করা হয়েছে বলেও জানান দুদক কর্মকর্তারা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যা চেষ্টার অভিযোগে দায়ের করা একটি মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আসামি করা হয়েছে ঢাকাই সিনেমার নায়িকা নুসরাত ফারিয়া, অপু বিশ্বাস, নিপুণ আক্তার, আসনা হাবিব ভাবনা, নায়ক জায়েদ খান সহ 17 অভিনয়শিল্পীকে। গত মার্চ মাসে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে 283 জনকে আসামি করে মামলাটি দায়ের করেন এনামুল হক নামের এক ব্যক্তি। আদালতের নির্দেশে ভাটারা থানা মঙ্গলবার তা এজাহার হিসেবে লিপিবদ্ধ করা হয়। পুলিশ জানায় নথি থানায় আসার পর সেটি লিপিবদ্ধ করা হয়। মামলায় সুবর্ণা মোস্তফা, রোকেয়া প্রাচী, সোয়ানা সাবা, মেহের আফরোজ শাহন, জ্যোতিকা জ্যোতি, সাইমন সাদিক, আজিজুল হাকিমেরও নাম রয়েছে। অভিনেতা সিদ্দিকুর রহমানকে মারধর করে রমনা থানায় সোপর্দ করেছে একদল বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার রাজধানীর কাকরাইল এলাকায় এই ঘটনা ঘটে। সিদ্দিককে মারধর করে প্রকাশ্যে স্লোগান দিতে দিতে থানার দিকে নিয়ে যাওয়া হয়। এরপর পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়। পুলিশ জানায় সিদ্দিকের বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে। মামলা থাকলে পরবর্তীতে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এদিকে সিদ্দিক অভিনয়ের পাশাপাশি পূর্ববর্তী সরকারের শাসনামলে একাধিকবার ঢাকার গুলশান ও টাঙ্গাইলের মধুপুর সংসদীয় আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
দক্ষিণ ঢাকার ভবনের ছাদের উপর কোনো রেস্তোরাঁ পরিচালনা করতে পারবেন না ব্যবসায়ীরা। ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা করলে তাদের বিরুদ্ধে অভিযানে নামার হুঁশিয়ারি দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। দক্ষিণের নগর প্রশাসনের এমন সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে রেস্টুরেন্ট মালিক সংগঠন। প্রয়োজনে ব্যবসা বন্ধ করে দেওয়ারও হুমকি তাদের। নগর বিশেষজ্ঞরা বলছেন মাঠে আইনের প্রয়োগ জরুরি। নাজিবুর রহমানের রিপোর্ট। ভোজন রসিকদের চাহিদা বিবেচনায় কয়েক বছরে নগরীতে ক্রমেই বেড়েছে বহুতল ভবনের ছাদে রুফটপ রেস্টুরেন্ট। একই ভবনে প্রায় 14 থেকে 16টি রেস্টুরেন্টও আছে নগর জুড়ে। ঝুঁকি বিবেচনায় সেসব প্রতিষ্ঠানের লাগাম টানতে যাচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সম্প্রতি দক্ষিণ ঢাকার সকল রুফটপ রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল করার বিজ্ঞপ্তি দেয় নগর প্রশাসন। নকশা বহির্ভূত রেস্তোরাঁয় প্রয়োজনে অভিযানে নামার কথা জানিয়েছে তারা। রুফটপের ক্ষেত্রে এবং যেগুলিও সুস্পষ্টভাবে বলা আছে আবাসিক ভবন, সেগুলির ক্ষেত্রে আমাদের যে কোনো সময় অভিযান শুরু হবে। নিষিদ্ধ কার্যক্রম যেটা নিয়ম বহির্ভূত সেটি যাতে না চলতে পারে, এজন্য আমাদের অবস্থান থেকে আমাদের পদক্ষেপটা নিয়েছি। তবে এসব সিদ্ধান্ত অযৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। তাদের অভিযোগ রেস্তোরাঁ খাতকে ধ্বংসের পায়তারা চলছে। কথা নাই বার্তা নাই, আপনি ট্রেড লাইসেন্স বাতিল করলেন, তাকে দিলেন কেন? অনৈতিক কারা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। রাজ্য কোনো অপশনই রাখে নাই যে রেস্টুরেন্ট এখানে দরকার, ফাস্ট ফুড দরকার, হোয়াট এভার ফুড কোর্ট দরকার, কোনো প্ল্যানই করে নাই। সব ধান্দা করছে। বিগত 50 বছরে সব ব্যুরোক্রেসিরা দেশটারে 12টা বাজিয়ে দিয়ে গেছে। নগর বিশ্লেষকরা বলছেন কোন ভবনে রেস্তোরাঁ পরিচালনা করা যাবে সেই নীতিমালা দ্রুত সংশোধন করা জরুরি। এই চোর পুলিশ খেলা এই ধরনের কাজ করে আসলে কাজ হবে না। দৃঢ়ভাবে সরকার, বিশেষ করে রাজউক এবং সিটি কর্পোরেশন বোধ, তারা এই ব্যাপারে আসলে শক্ত অবস্থান নিয়ে জিরো টলারেন্সে করা দরকার এবং কোন ভবনের রেস্টুরেন্টের অনুমোদন আছে, কোথায় বাণিজ্যিক ভবনের অনুমোদন আছে, সেই কাজগুলো করা দরকার। আবাসিক ভবনের অনুমতি নিয়ে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার খেসারত দিয়েছিল বেলি রোডের এই ভবনটি, যেখানে পুরে অঙ্গার হয়েছিল 46টি তাজা প্রাণ। এই ঘটনার পরবর্তী সময়ে রাজউক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মিলে সপ্তাহব্যাপী অভিযান পরিচালনা করেছিল, যার সুফল পাওয়া যায়নি এখনও। নতুন করে নকশা বহির্ভূত রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তবে এর কার্যকরী প্রভাব কতটা মিলবে তা নিয়ে সন্দিহান বিশেষজ্ঞরা। নাজিবুর রহমান, এনটিভি নিউজ, ঢাকা। এবারে মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিসেকের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের দুর্নীতি দ্রুত অনুসন্ধানের দাবিতে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ দেওয়া হয়েছে। মঙ্গলবার বিনিয়োগকারীদের সংগঠন বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট ইনভেস্টর অ্যাসোসিয়েশন BCMI এর পক্ষ থেকে দুদকে এই লিখিত অভিযোগ দেওয়া হয়। একই সাথে তার দ্রুত শাস্তি দাবি করেছেন বিনিয়োগকারীরা। গত 7 মাস রাশেদ মাকসুদের অপসারণের দাবিতে বিনিয়োগকারীরা আন্দোলন করেছেন। বিনিয়োগকারীদের অভিযোগ, রাশেদ মাকসুদ স্বৈরাচারের দোসর এবং দুদকে তার নামে মামলা চলমান থাকার পরও কিভাবে সরকার তাকে বিসেকে নিয়োগ দিয়েছে তা নিয়ে প্রশ্ন তোলেন। দ্রুত বিচারের আওতায় নিয়ে বিসেক চেয়ারম্যানের পদ থেকে অপসারণের দাবি করেন বিনিয়োগকারীরা। এনআরবিসি ব্যাংকের 264 কোটি টাকার যাতে জালিয়াতির অপরাধ এবং মানি লন্ডারিং এর সঙ্গে উনি জড়িত। উনি 5 নম্বর আসামি। সে পেপারস আমরা দিয়েছি। একাই সবাইকে না আছেন, উনি যেন পাহাড় সমান ক্ষমতা, গভর্নমেন্টের উপরও তার ক্ষমতা। কি রহস্য? এই রহস্য উদ্ঘাটন করতে হবে এবং পুঁজিবাজারে 80,000 কোটি টাকা এইটা ফেরত দিয়ে তারপরে সে আমেরিকা যাবে। অন্যথায় তার আমেরিকা যাওয়া আমরা বন্ধ করে দিব। পুঁজিবাজার আজকে আমরা ঘোষণা দিচ্ছি, তাকে যদি আমেরিকা পাঠানো হয় দুর্বার আন্দোলন করা হবে। এই ছিল সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে।